সবাই আমাদেরকে বাধা দিচ্ছিল, এত প্রোটোকল, তার মধ্যে থেকে উনি জোর করে বারবার বলছেন ওদেরকে সামনে আসতে দাও। আমরা জানি, শুনেছি উনি শিশুদের প্রতি অনেক স্নেহশীল, অনেক ভালোবাসেন, কিন্তু সত্যি এত বেশি ভালোবাসেন, এতটা স্নেহশীল যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। ওনার সব দিকে এতটাই সতর্ক খেয়াল, উনি যখন কোলে নিতে যাবেন পাশ থেকে জোরে স্লোগান দিচ্ছিল, উনি তখন বললেন থাক বেবি আরো ভয় পেয়ে যাবে। উনি সত্যিই অনেক স্নেহশীল, আমি বোঝাতে পারছি না হয়তো। এতটুকু একটা ভিডিও দিয়ে এত পরিমাণ সাইবার বুলিং এর শিকার হলাম পুরো 1 ঘন্টা 45 মিনিটে। আমাকে কতবার সরিয়েছে, বিএম তো বাস থামাইছে বেবির বাবা আমাকে বলছে তুমি ওইদিকে যাও, ওইদিকে চিল্লানো ট্রাই করছিলাম যে প্লিজ দেখেন আমাকে ডাকছে ওনার বলে অসম্ভব ডাকছে না। বাবা মাথায় হাত রাখলেন, চলে গেলেন। পুরোটাই একটা স্বপ্নের মতো আমার কাছে, অগোছালো এলোমেলো। এখনো আমার দেশের প্রধানমন্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছেন। প্রিয় দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি নিয়াজ মাকরুম। আপনারা জানেন গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে গিয়েছিলেন উলাসী খালের পুনর্খননে। সেখানে লাল সবুজের বাস থেকে নেমে শিশু কোলে দাঁড়িয়ে থাকা এক মাকে ডেকে নেন প্রধানমন্ত্রী। আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেই ভাগ্যবান মা আফরোজা নাসরিন নীলিমা। নীলিমা, আপনাকে স্বাগত। আপনি কেমন আছেন? যে অসংখ্য ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে এভাবে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমরা আসলে শুরুতে আপনার কাছে জানতে চাই যে গতকালকের যে ঘটনা কি ঘটেছিল বা তার শুরুটা কি ছিল? ওই তপ্ত রোদের মধ্যে আপনার শিশুকে নিয়ে কেনই বা আপনি রাস্তায় এসেছিলেন? আসলে বিষয়টা কিভাবে যে আমি এক্সপ্রেস করব, হুট করে পুরো বিষয়টা আমার কাছে একদম স্বপ্নের মতো অগোছালো। আমার বেশ মাসখানেক ধরে তো যশোরে সবকিছু প্রস্তুতি চলছে, পিএম আসবেন, কিন্তু আমি জানতাম না যে উনি আমার বাসার পাশে ইনস্টিটিউটে আসবেন। হুট করে দুপুরবেলা আমার বাচ্চার বাবা আমাকে বললো যে বাসার ভেতর ঢুকতে তো সমস্যা হচ্ছে, সামনে অনেক প্রোটোকল, একবার গেলে বাইরে বের হওয়া যাবে না। কেন, কি হয়েছে? তখনও আমাকে বললো যে পিএম তো ইনস্টিটিউটে আসছে, জানো না? বললাম, না তো। তখন আমার মাথায় আসলো যে এত কাছে আমার বাসার সামনে আসবে, আমরা একটু দেখতে পারবো না? তখন আর কি মনে হলো আমি রান্না বান্না শেষ করে বাবুকে নিয়ে একটু নিচে গেলাম যে কোনোভাবে যদি এক পলক ওনাকে দেখতে পারি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে কথা, এই চিন্তা ভাবনা মাথায় নিয়েই হুট করে বের হওয়া। রোদের মধ্যে কতক্ষণ দাঁড়িয়েছিলেন? ওখানে তো প্রোটোকল ছিল, দাঁড়াতে আমি পেরেছিলেন কেন? প্রায় 1.5 ঘন্টা প্লাস, 1 ঘন্টা 45 মিনিট প্লাস হয়তো আমি দাঁড়িয়েছিলাম, বলতে পারবো না সঠিক। প্রোটোকল, ভীষণ প্রোটোকল। আমি প্রথমে ভেবেছিলাম যে আমার বাসার ছাদ থেকে দেখা ট্রাই করব, তারপর ওর বাবা বললো ছাদে উঠতে পারবা না, ছাদে পুলিশ আরো অন্যান্য গার্ড যারা তারা আছে ছাদে উঠতে দিচ্ছে না। তাহলে বাসার গেটে গিয়ে কি কোনোভাবে দেখা যাবে? বললো সেটা যেতে পারে, কিন্তু বাস থেকে তো নামবে না, আমরা চেষ্টা করে দেখতে পারি। তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে নামি। Then ও বাবুকে নিয়ে আগে নিচে নেমে যায়। আমার কি জানি মনে হলো যে আমি হাতে একটা ফুল নিয়ে যাই, যদি কোনোভাবে আমাদেরকে দেখতে পারে। আমরা ফুলটা উঁচু করলাম, উনি একটু এদিকে তাকালেন বা কিছু একটা, যদি কোনোভাবে এক পলক দেখা মেলে। কিন্তু আমি নিচে গিয়ে দেখলাম এত পরিমাণে গার্ড, এত পরিমাণে প্রোটোকল, মানে আমার বাসার গেট থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। হয়তো আমার বাসা থেকে 100 মিটার দূরেই ইনস্টিটিউটটা, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ পাচ্ছিলাম না। অনেক রিকোয়েস্ট করে, অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি গেট থেকে একটু বাইরের সামনে গিয়ে দাঁড়াই যে কোনোভাবে যদি দেখা যায়। কিন্তু এত বেশি প্রোটোকল ছিল, আমি কোনো দিক দিয়ে একটু উকিও দিতে পারছিলাম না। ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করে যে আমি তো আসলে রাজনৈতিক কেউ না, শুধু আমি আর বেবিটাই দাঁড়াবো, আর কেউ দাঁড়াবে না, আমাকে একটু যাতে সুযোগ দেওয়া হয়। ওনারা একের পর এক আসতে থাকেন আমার সাথে। কেউ বকাঝকা করে, কেউ অনেক বোঝানোর চেষ্টা করে, বারবার ট্রাই করে আমরা যাতে ওখান থেকে আরেকটু সরে যাই, আরেকটু সরে যাই, আরেকটু সরে যাই। আরেকটু সরাতে সরাতে পুরো 1 ঘন্টা 45 মিনিটে আমাকে কতবার সরিয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়, রাস্তার এপার থেকে ওপার। আরো দূরে যান, আরো দূরে যান, আরো দূরে যান। পুরো সময়টা আমার এর ভেতর দিয়ে গেছে। শেষে যেহেতু মনে হচ্ছিল আমার তাহলে চলেই যাওয়া উচিত, নিজের কাছে একটু কেমন জানি লাগছিল যে বারবার ওনারা আসছে, এক একজন এক এক রকম ভাবে, কেউ সিভিলে, কেউ ড্রেস আপ গেট আপে বারবার এসে অনুরোধ করছে। মানে প্রোটোকলটা খুব হাই একটা প্রোটোকল অবস্থা ছিল এখানে। যখন গাড়িটি আপনার সামনে থেকে যাচ্ছিল এবং কিছু দূর যাওয়ার পরেই দেখা গেল যে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামলেন এবং ডাকলেন, আপনি কি তখন বুঝেছিলেন যে আপনাকেই ডাকছে? না, আমি আসলে বুঝতে পারিনি। যখন ওনার গাড়িটা ক্রস করছে তখন আমি বেবিকে সহ ফুলটা উঁচু করি, ওর বাবা ছিল পেছনে, আরো কিছু ছোট ভাইরা ছিল। ওদেরকে অবশ্য চিনি না। ওরা বারবার বলছিল আপু আপনি উঁচু করে ধরেন, বেবিটাকে একটু দেখুক, আমরা একটু ওনাকে দেখি, উনি বাস থেকে উঠে দিলে দেখা যাবে, একটু ফুলটা উঁচু করেন। তখন আমি বেবিকে
যত সম্ভব উঁচু করে ধরার ট্রাই করি। ওই সময় আমি একটু সরে আসি, ভিডিওতে দেখেছেন হয়তো যে না, আমি ওনাকে তো দেখতে পারলাম না। তখন দেখি সবাই ভিড়ের মধ্যে চিল্লাপাল্লা শুরু করছে যে বিএম তো বাস থামাইছে, বাস থামাইছে। বেবির বাবা আমাকে বলছে তুমি ওইদিকে যাও, ওইদিকে যাও, দেখো দেখো বাসটা দাঁড়ায় গেছে, যাও একটু দেখে আসো, একটু উকি দিয়ে দেখে আসো। পরে যখন থেমে উনি নেমে আমাদেরকে ইশারা করছে, ওর বাবা পেছন থেকে বলছে তোমাদেরকে ডাকছে, দাঁড়াচ্ছ কেন, যাও যাও দৌড় দাও। আমি শুধু এইটুকু বলতে পারছি যে আপনি যখন দৌড় দিচ্ছিলেন তখনই কিন্তু দেখা গেছে যে প্রোটোকলে যে দায়িত্বে যেসব সদস্যরা ছিলেন তারা আটকানোর চেষ্টা করছেন। যখন আমাকে বলেছে যে তোমাদেরকে ডাকছে, আমি হয়তো চোখেও দেখিনি যে আসলেই ডাকছে। আমি তো কোন রকম ভাবে ভিড় ঠেলে সামনে যাওয়ার চেষ্টা করছিলাম। ওনারা সবাই এসে, আমি যেহেতু একজন মহিলা, তারা সম্মানের সাথেই সবাই সামনে দিয়ে একটা মানে চেইন মতন ইয়ে করে আমাকে ওর মধ্যে আটকা দেওয়ার ট্রাই করে, আপনি এখানে দাঁড়ান। বেশ চিল্লাপাল্লা শুরু হয়ে যায়, কেন সামনের দিকে যাচ্ছেন। তখন আমি চিল্লানোর ট্রাই করছিলাম যে প্লিজ দেখেন আমাকে ডাকছে, আমাকে ডাকছে। ওনারা বলে অসম্ভব, ডাকছে না। তখন আর কি প্রধানমন্ত্রীর প্রোটোকলে, পার্সোনাল প্রোটোকলে যারা ছিলেন ওনারা একটু এগিয়ে এসে আমাকে ভিড়টা থেকে সামনের দিকে ডেকে নিয়ে যায়। মানে আমি ওনাকে দেখতেই পারছিলাম না, এত ভিড়, এত প্রোটোকলের ভিড়, অন্যান্য সাধারণ মানুষ না, পরিপূর্ণ প্রোটোকলের ভিড়। পরে কাছে গেলেন, দেখলেন, ছবি তুললেন, মানে কি অনুভূতি হয়েছিল বা কি মনে হয়েছে, কি কথা বলেছিলেন তার সাথে? আসলে কিভাবে যে সামনে গেলাম, কি হলো, পুরোটাই একটা স্বপ্নের মতো আমার কাছে, অগোছালো, এলোমেলো এখনো। আমি বারবার ওর বাবা পরে এসে দেখি তো ভিডিও করেছে, আমি তুমি ভিডিও করে ফেলছো। আরো যারা ছিল ওরা বললো আমাদের কাছে ভিডিও আছে, দেখবেন। তখন দেখলাম আর কি, আমি কাছে গেলাম, উনি এগিয়ে আসলেন। আমি যতটা না গিয়েছি তার থেকে বেশি আহ, একজন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী। আসলে আমাদের প্রধানমন্ত্রীদের তো আমরা ক্লাসের ভেতর থেকেও এতদিন, আমার যতটা বয়স, কখনো দেখা গেছে এরকম সম্মুখীন হইনি বা শুনিনি আমার আশেপাশে কারোর কাছে। তো ওইখান থেকে যখন উনি এগিয়ে আসছেন, আমার কাছে একদম স্বপ্নের মতো লাগছে। আমি একটু আগালাম, উনি আসলেন। আসার পর বেবির কাছ থেকে ফুলটা নিলেন, আমাকে বললেন অনেক রোদ। পরে যখন স্লোগান শুরু হয়ে গেছে, বলছে বেবি ভয় পাবে, বেবি ভয় পাবে, এত স্লোগান কেন, বাচ্চাটা ভয় পাবে। পরে উনি কোলে নিতে গেলেন, জোরে স্লোগান শুরু হয়ে গেছে, বাবু কান্না শুরু করে দিল, আমাকে বললো তোমার কোলে থাকবো, ভয় পাচ্ছে। আমি এই অনুভূতিটা আসলে বোঝাতে পারবো না যে একজন প্রাইম মিনিস্টার, ওনার এত দিকে খেয়াল। আমি একজন মা, তখন আসলে তো এক্সাইটমেন্ট কাজ করে, মানে ওভার এক্সাইটমেন্ট। আমার দেশের প্রধানমন্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছেন, উনি আমাকে আগে বলছে যে বাচ্চা ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, তুমি তুমি বলে রাখো। হ্যাঁ, বিষয়টা এরকম ছিল। পরে আমি বললাম যে একটা ছবি তুলি, আমরা একটা ছবি তুলি প্লিজ। তারপর সেলফি তোলা হলো। আমি মানে কনফিউশনে ছিলাম যে আসলে কি সেলফিটা ক্লিক হয়েছে নাকি হয়নি। এই আর কি। পরে উনি বাবু মাথায় হাত রাখলেন, চলে গেলেন। আমি আমার জায়গা থেকে কিছু কথা হুট করে অতিরিক্ত আবেগবশত বা অতিরিক্ত কি এক্সাইটমেন্টে বলেছিলেন, সেই কথাগুলো কি বলেছিলেন? এই আর কি, অতিরিক্ত এক্সাইটমেন্টে যেটা মনে এসেছে আসলে একজন, আমার কাছে বিষয়টা কি ছিল যে একজন মানুষ তারেক রহমান বা একজন ব্যক্তি তারেক রহমান, একজন প্রধানমন্ত্রী, এটা কোনো দল মত এইগুলো মাথায় নিয়ে আসলে আমি ওখানে যাইনি। বেসিক্যালি আমি, আমার পরিবারের কেউ, আমরা কোনো রাজনৈতিক দলের সাথেই যুক্ত না। আহ, সেখান থেকে আমার ওনার ব্যক্তিত্বটা আমার খুব ভালো লাগে। আমার ব্যক্তি তারেক রহমান সবসময়ই পছন্দের, এবং সেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, আহ, ওই জায়গা থেকে আমার মাথায় ওনার বিহেভিয়ার, ওনার হাস্যজ্জ্বল একটা ব্যবহার, উনি যেভাবে পুরো সময়টা কিভাবে ঘিরে রেখেছে, কিভাবে মন্ত্রমুগ্ধের মতো চলে গেল, ওই সময় মুখ থেকে এটা আসলো যে ভাইয়া আপনার অনেক দীর্ঘায়ু হোক, আপনি যতদিন বেঁচে থাকেন এইভাবে আমাদের মানুষ হয়েই থাকবেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মানুষের সাথে মিশে থাকবে, এটাই আপনার জন্য দোয়া থাকলো, অনেক অনেক দোয়া থাকলো, অনেক ভালো থাকবেন। এরকমই কিছু কথা হয়তো বলেছিলাম। এখন অগোছালো এলোমেলো এই সময়টা ঘটনার কতটা পরে গুছিয়ে আমি বলতে পারছি না। এই ঘটনার পরে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশীরা মানে কি প্রতিক্রিয়া দেখাচ্ছিল আপনার সাথে, কি বলেছিল তারা? বা আপনার এই যে আসলে সন্তান, আপনি বলেছিলেন যে প্রধানমন্ত্রীর সাথে তার প্রথম সাক্ষাৎ। সারপ্রাইজিংলি এটা কেউই কল্পনা করেনি। আর প্রথমে তো ভিডিও করা হয়েছে বা ওর কাছে ভিডিও ক্যাপচার হয়েছে কিনা আদেও, অন্যান্য যার কাছে যা ভিডিও আছে এগুলো তো সাথে সাথে পাচ্ছিলাম না। পরবর্তীতে সবাই বলছে এটা কিভাবে সম্ভব, আমি বললাম হ্যাঁ এটা হয়ে গেছে, কিভাবে সম্ভব জানি না, আল্লাহর রহমতে হয়ে গেছে। তো সবাই খুবই খুশি। আমরা, আমি, আমার পরিবার, আমার আশেপাশে যারা আছে, আমার পরিচিত সবাই, আমরা অনেক অনেক খুশি। আমরা এখানে যারা আছি, আমার
পাড়া প্রতিবেশী যারা, সবার মধ্যে একটা হাস্যজ্জ্বল একটা ব্যাপার ছিল। মানে আমি যত সময় দাঁড়িয়ে আছি এক একজন আসছে বলছে, ভাবি আহ চলেন একটু ছায়ায় যে দাঁড়ায়, ভাবি হবে না, দেখা যাবে না, থাক, কষ্ট করার দরকার নাই। এক একজন আসছিল যে মা চলো আমরা সাইডে যে দাঁড়াই, এরা আরো খারাপ ব্যবহার করতে পারে। তো সেখান থেকে যখন দেখা হয়ে গেল, মানে আমি যে কিছু অ্যাচিভ করেছি বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে ওনার জায়গা থেকে উনি এগিয়ে এসেছেন একজন প্রধানমন্ত্রী। আহ, আমার সন্তানকে দেখে তার শিশু সুলভ যে স্নেহ বাৎসল্যতা, সেখান থেকে উনি এগিয়ে এসেছেন। এখানে আমার কোনো যোগ্যতা বা আমার কোনো ক্রেডিট কোনো কিছুই নাই। কিন্তু সবাই যে পরিমাণে খুশি হয়েছে যে আমরা কাজটা পেরে গিয়েছি, আমরা প্রধানমন্ত্রীকে দেখতে পেরেছি বা আমাদের সন্তান প্রধানমন্ত্রীর স্পর্শ পেয়েছে, এরকম একটা সবার মধ্যে আনন্দ, পরিপূর্ণ একটা আনন্দ পরিস্থিতি এখানে হয়ে গেছে। আপনি বলেছিলেন যে আপনার সন্তানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন না, আপনার পরিবারের লোকজন এটা নিয়ে আপত্তি করে, বাইরে নিয়ে আসছেন গতকালকে, এবং প্রধানমন্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ। বিষয়টা কেমন আছে বা কে কি বলছে, আপনি কি মনে করছেন? আসলে এই কথাটা বলতে গেলে কিছু ব্যক্তিগত কথা চলে আসে। জানি না শুনতে কেমন লাগে। আমার সন্তান নাসর আমার দ্বিতীয় সন্তান। আমার প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিন আগেই, আমার ডেলিভারির আগে গত হয়। তো ওখান থেকেই, ওই কষ্ট থেকে বা যেখান থেকে হোক, প্রথম থেকে আমি ওকে একটু জনসমাগম বা ওকে নিয়ে বেশি সবার সামনে যাওয়া এটা অ্যাভয়েড করি প্রথম থেকেই। এখন ওর মাসাল্লাহ 7 মাস চলছে। তো এই 7 মাসে আমার যে আত্মীয় স্বজন আমার বাসায় এসেছেন, তারাই ওকে দেখেছে আর কি। কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোনো পার্সোনাল কোনো চ্যাট, কোথাও ওর ছবিটা আসলে দেওয়া হয়নি। আমি আমার জায়গা থেকে চেয়েছি যে ও আমার সেফ থাক। আল্লাহ অন্যরকম একটা অন্যরকম একটা দয়া রহমত ও আমাদের জন্য। এজন্য আমি ওকে সবসময় একটু হাইট করে আমরা দুজনই ওকে রাখতে চেয়েছি। সেখান থেকে আহ এটা আমাদের জন্য আর কি অনেক বড় একটা পাওয়া। হয়তো এভাবেই আল্লাহ বিষয়টা চেয়েছেন যে ওকে সম্মানের সাথেই সবার সামনে নিয়ে আসা, যে সম্মানটা আমরা কখনো কল্পনাও করিনি। অনেকে বলছে যে কি ব্যাপার, বেবির ছবি তো দাও না, আমরা চাইলে দাও না, এখন তো বেবিকে পুরো বিশ্ব দেখে গেল। আবার তারাই নিজেরা বলছে যে দেখো, তবে সম্মানের সাথে দেখেছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট, বড় পাওয়া তোমাদের জন্য। এই আর কি ব্যাপারটা। অনেক সমালোচকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করছেন, সমালোচনা করছেন যে ঘটনাটি পূর্ব পরিকল্পিত বা সাজানো। এই যে সমালোচনার জবাব আপনি কিভাবে দিবেন? আসলে পূর্ব পরিকল্পিত বা সাজানো কিনা এটা আহ, যারা আশেপাশে ছিলেন তারা তো দেখেছেন আমি কত সময় ধরে দাঁড়িয়েছিলাম। আমি যত সময় দাঁড়িয়ে আছি আমার যে কষ্টটা হয়েছে, এটা যদি কেউ দেখতো তাহলে বুঝতো যে এটা কতটুকু সাজানো বা কি। আমাকে অপ্রস্তুত অবস্থায় দেখেই হয়তো 80% বোঝা উচিত যে বিষয়টা কি ছিল। আমি যদি জানতাম যে আমার প্রাইম মিনিস্টারের সাথে দেখা হবে, নিশ্চয়ই আমি অন্যভাবে রেডি হয়ে বা ভীষণ একটা কিছু করে হয়তো যেতাম। এটা স্ক্রিপ্টেড বা পূর্ব পরিকল্পিত, এটা কি করে সম্ভব, এটা আমার মাথায় আসে না। সমালোচনার কথাটা আমি একটু যদি বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন ধরনের মন্তব্য, যে মন্তব্যগুলো আসলে আমার মতো সাধারণ মানুষের মেনে নেয়া বেশ কঠিন, একটু কঠিন না। আমার মতো একজন একেবারেই সাধারণ ছাপোষা একজন আহ এই স্তরের একজন মহিলার জন্য, একজন মেয়ের জন্য মেনে নেওয়া খুবই কঠিন। এমন এমন মন্তব্য আমি আসলে বোঝাতে পারবো না। এগুলো খুবই লজ্জাজনক হতে পারে। যে এটা আসলে রাজনৈতিক দিক দিয়ে আপনি যদি দেখতে পারেন, এক একজনের এক এক রকম রাজনৈতিক মতাদর্শ আছে, থাকবে, এটাই স্বাভাবিক। তবে বিষয়টা হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী। যেখানে দেখা যায় যে আমাদের স্বাভাবিক যে কোনো একটা সংগঠনেরও যদি সভাপতি সম্পাদক আসেন, আমরা ছবি তোলার জন্য কিন্তু ব্যস্ত হয়ে যাই যে কেউ। আর সেখানে একজন প্রধানমন্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছেন বা আমাদেরকে ডাক দিয়েছেন, নোটিশ করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। তবে আমার মনে হয় যারা এই ধরনের বিভিন্ন লজ্জাজনক বিভিন্ন কথা বলছেন, আমার সিচুয়েশনে যদি তারাও থাকতেন, অবশ্যই তারা এই সুযোগটা কাজে লাগিয়ে একটা দুটো সেলফি নিতে এর কোনো ব্যত্যয় হতো বলে আমার মনে হয় না, তিনি জি। যেই দলেরই হোক, যে মতেরই হোক। একদম শেষ প্রশ্ন, সেটা হলো যে আপনার সন্তানের নাম কি এবং তাকে ঘিরে আপনার স্বপ্ন কি? আমার সন্তানের নাম নাসুর রহমান অনিফ। ওকে নিয়ে স্বপ্ন অনেক, হাজারো স্বপ্ন। আমি এই স্বপ্ন বলে একজন মায়ের পক্ষে আসলে বলে শেষ করার মতো না। আর একটু আগেও যেটা শেয়ার করলাম যে ও আমার দ্বিতীয় সন্তান। ওকে নিয়ে
ওকে পাওয়াই আমার জীবনে অনেক অনেক বড় একটা রহমত। কালকে আমাকে অনেকেই যারা ফোন দিয়েছে তারা বারবার বলছিল যে আসলেই ও তোমার জীবনের রহমত, ও অনেক ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছে। ওকে নিয়ে স্বপ্ন ও একজন খুব ভালো মনের মানুষ হয়ে উঠুক সবার জন্য। ও কারোর জন্য কোনো পরিবেশে, কোনো স্থানে, কোথাও ও কারোর জন্য কোনো ক্ষতির কারণ যেন কখনো না হয়। একজন পরিপূর্ণ ভালো মানুষ এবং ভালো মনের মানুষ হয়ে উঠুক, এতটাই চাওয়া। ওর জীবনে আমার পুরো পরিবারের জীবনে খুব বড় পাওয়া যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার সাথে দেখা হলো। অবশ্যই ছবিটা ওর জন্য স্মৃতি হয়ে থাকবে, ভিডিওগুলো আমি সংরক্ষণ করে রাখবো। তখন ওকে হয়তো বলবো, ও যখন বুঝতে শিখবে, যে এমন একজন নিরহংকার মানুষ হয়ে ওঠো। নীলিমা, বাংলা ভিশনকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনাদেরকেও ধন্যবাদ। তবে আমি শেষে আমার দিক থেকে ছোট্ট একটা কথা অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমার যে ভিডিওটা, যে মাধ্যমে আপনারা আমাকে দেখলেন, একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, আমার ছোট্ট একটা ফেসবুক পেজের মাধ্যমে, আমি এতটুকু একটা ভিডিও দিয়ে এত পরিমাণ সাইবার বুলিং এর শিকার হলাম। এবং এতদিন যেগুলোতে দেখি যে মেয়েদের জন্য এখন খুব বড় একটা প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখান থেকে ঘরে বসে মেয়েরা সহজে আয় করতে পারে, এমন এমন কথা এখানে ছোড়াছুড়ি হয়। একজন শক্ত মনের মানুষের জন্য তাকে সামনে রাখা খুব কঠিন, খুবই কঠিন। সাইবার বুলিং এর শিকার যে মেয়েরা আছে তাদেরকে যেন যথাযথ সাহায্য করা হয়। এগুলো সমাধান তারা যদি যায়, সমাধানের জন্য কোনো সাহায্যের জন্য, সরকারের সেটা প্রতি যেন আপনার এই আশু আবেদন। সমাধান হয়। সরকারের প্রতি আপনার এই আবেদন। জি জি, অবশ্যই সরকারের প্রতি আমার এই আবেদনটাই থাকবে। জি নীলিমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যশোরের প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে নেমে সন্তান সহ দাঁড়িয়ে থাকা যেই মাকে সৌজন্য সাক্ষাৎ দিয়েছিলেন, সেই মায়ের হৃদয়ে গেঁথে রাখার গল্প। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।